আমার ৫ বছরের ছোট মেয়ে মিনি এক মুহূর্ত চুপ করে থাকতে পারে না। জন্মের পর ভাষা শিখতে তার ১ বছর লেগেছিল, কিন্তু সেই ১ বছরের নীরবতার ক্ষতিপূরণ যেন সে আজও দিয়ে চলেছে। ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার কথা শুরু হয়, আর রাতের ঘুম না আসা পর্যন্ত থামে না। তার মা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে, মুখটা একটু বন্ধ রাখত, কিন্তু আমি পারি না। আমার লেখার টেবিলের পাশে তার অবিরাম বকবকানি না থাকলে কলম যেন শুকিয়ে যায়। সেদিনও আমি উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ লিখছি। আমার নায়ক প্রতাপ সিংহ কারাগারের অন্ধকার জানালা বেয়ে পালাবে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে মিনি এসে হাজির। বাবা, রামদয়াল কাককে কৌয়া বলছিল, সে কিছু জানে না, তাই তো? উত্তর দেব, তার আগেই সে আরেক প্রসঙ্গ। ভোলা বলছে আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। কি মিথ্যে কথা! তারপর হঠাৎ জিজ্ঞেস, বাবা, মা তোমার কে হয়? আমি বুঝলাম, আজ আর প্রতাপ সিংহের পালানো হবে না। মিনিকে ভোলার সঙ্গে খেলতে পাঠাতে চাইলাম, কিন্তু সে গেল না। টেবিলের নিচে বসে আগডুম বাগডুম খেলতে লাগল। এমন সময় জানালার বাইরে তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল, কাবুলিওয়ালা! ও কাবুলিওয়ালা! রাস্তা দিয়ে লম্বা এক মানুষ আসছিল। ঢিলেঢালা পোশাক, মাথায় পাগড়ি, কাঁধে ঝুলি, মুখে হালকা দাড়ি, চোখে অদ্ভুত মমতা মেশানো হাসি। মিনির ডাক শুনে সে ঘুরে তাকাল, তারপর বাড়ির দিকে এগিয়ে এলো। আর মিনি ভয়ে দৌড়ে অন্তঃপুরে লুকোল। তার বিশ্বাস, ওই ঝুলির ভেতর নিশ্চয়ই বাচ্চা লুকিয়ে আছে। লোকটি এসে সালাম করল। আমি ভেবেছিলাম কিছু ফল কিনে তাকে বিদায় দেব, কিন্তু কথা জুড়ে গেল। জানতে পারলাম তার নাম রহমত, দূর কাবুল থেকে এসেছে, শুকনো ফল বিক্রি করে। কথার ফাঁকে সীমান্তের পাহাড়, মরুভূমি, উটের শাড়ি সব যেন আমার সামনে খুলে গেল। আমি কখনো বিদেশে যাইনি, তবু তার গল্পে মনে হলো যেন অচেনা দেশ চোখের সামনে ভেসে উঠছে। বিদায়ের সময় সে জিজ্ঞেস করল, বাবু, তোমার লড়কি কোথায়? মিনিকে ডেকে আনলাম। সে ভয়ে আমার হাঁটু আঁকড়ে দাঁড়াল। রহমত ঝুলি থেকে কিশমিশ বাড়িয়ে দিলে সে নিল না। এ ছিল তাদের প্রথম সাক্ষাৎ, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব বদলে গেল। একদিন দেখি বাড়ির বারান্দায় মিনি বেঞ্চে বসে গল্প করছে, আর রহমত মাটিতে বসে মন দিয়ে শুনছে। মাঝে মাঝে ভাঙা বাংলায় উত্তর দিচ্ছে। মিনির আঁচল ভর্তি বাদাম কিশমিশ। তাদের একটা বাধা ঠাট্টা তৈরি হলো। তোমার ঝুলির ভেতর কি? রহমত চোখ টিপে বলে, হাতি। মিনি খিলখিল করে হাসে। আরেকটা প্রশ্ন, খোকি, শ্বশুর বাড়ি যাবি না? মিনি তখনও শ্বশুর বাড়ির মানে জানে না, তবু জিজ্ঞেস করে, তুমি যাবে? রহমত মুঠি পাকিয়ে বলে, আমি শ্বশুরকে মারবে। এই কথাই তাদের অশেষ আনন্দ। আমার স্ত্রী অবশ্য এত সহজে ভরসা করতে পারল না। সে প্রায়ই বলতো, শুনেছি এরা নাকি বাচ্চা চুরি করে। আমি হাসতাম। রহমতের চোখে যে স্নেহ দেখেছি, তাতে সন্দেহের অবকাশ পাইনি। ধীরে ধীরে রহমত আমাদের বাড়ির আপনজন হয়ে উঠল। মাঘ মাস এলো, সে দেশে ফিরবে। যাওয়ার আগে পাওনা আদায়ে ব্যস্ত। তবু মিনিকে না দেখে যায় না। মাঝে মাঝে সন্ধ্যায় আসে। অন্ধকারে তার বিশাল ছায়া দেখে আমার নিজেরও কেমন অস্বস্তি লাগে, কিন্তু মিনির হাসি সব ভয় দূর করে। হঠাৎ একদিন সকালে গোলমাল। দেখি দুজন সিপাই রহমতকে বেঁধে নিয়ে যাচ্ছে। জামায় রক্তের দাগ। জানতে পারলাম এক গ্রাহকের সঙ্গে টাকার ঝণ্ডায় সে ছুরি মেরেছে। আমি অবাক হলাম। ঠিক তখনই মিনি ছুটে এসে ডাকল, কাবুলিওয়ালা! হাত ঝুলি নেই, তবুও সে হাসল। খোকি, শ্বশুরবাড়ি যাচ্ছে। মিনি জিজ্ঞেস করল, তুমি যাবে? সে হাত দেখিয়ে বলল, আমি শ্বশুরকে মারিতাম, কিন্তু হাত বাঁধা। তারপর সে চলে গেল জেলের পথে। কয়েক বছরের সাজা হলো। সময় কারো জন্য থেমে থাকে না। রহমতকে আমরা ভুলে গেলাম। মিনি বড় হতে লাগল, তার খেলাধুলার সঙ্গী বদলালো। সে আর বাবার লেখার ঘরে এসে বসে না। আমি মাঝে মাঝে ভাবতাম, রহমতের মেয়েটি এখন কত বড় হলো। ৮ বছর কেটে গেল। আজ মিনির বিয়ে। বাড়িতে সানাই বাজছে, উঠানে আলো, প্যান্ডেল, অতিথিদের ভিড়। আমি ব্যস্ত হিসাব নিয়ে। এমন সময় দরজায় সালাম। চেয়ে দেখি এক অপরিচিত তবু চেনা মুখ। একটু শুকিয়ে গেছে, চুল ছোট। সে বলল, কাল সন্ধ্যায় জেল থেকে খালাস পেয়েছি। আমার বুক কেঁপে উঠল। আজ বিয়ের দিন, এত কাজের ভিড়ে তাকে কিভাবে সামলাই? আমি বললাম, আজ খুব কাজ আছে, পরে এসো। সে চুপ করে দাঁড়াল। তারপর বলল, খোকিকে একবার দেখব না? তার কণ্ঠে এমন আবেদন ছিল যে আমার মন নরম হল। তার হাতে আঙ্গুর কিশমিশ।
দাম দিতে গেলে আমার হাত চেপে বলল, না বাবু, আপনার যেমন লড়কি আছে, দেশে আমারও তেমন লড়কি আছে। তার মুখ মনে করে আপনার খোকির জন্য আনি। তারপর জামার ভেতর থেকে মলিন কাগজ বের করল, খুলে দেখালো ছোট্ট হাতের ছাপ, তার মেয়ের হাতের ছাপ, ছবিও নয়, কেবল কালি মাখা ছাপ। সে ৮ বছর ধরে বুকের কাছে এটা রেখে বেরিয়েছে। আমার চোখ ভিজে উঠল। সেই মুহূর্তে রহমত আর কাবুলিওয়ালা নয়, সে শুধু এক পিতা। আমি মিনিকে ডাকালাম। আপত্তি উঠল, বিয়ের আগে কনেকে বাইরে আনা উচিত নয়। তবু ডাকলাম। বধূ বেশে রাঙা শাড়ি গয়নায় সজ্জিতা মিনি এসে দাঁড়াল। সে আর সেই ৫ বছরের চঞ্চল মেয়ে নয়, লজ্জায় মাথা নিচু। রহমত প্রথমেই চিনতে পারল না, তারপর ধীরে বলল, খোকি, শ্বশুরবাড়ি যাবি? মিনি লজ্জায় হাসল না, উত্তরও দিল না। সে অন্য জগতের মানুষ হয়ে গেছে। রহমত দীর্ঘশ্বাস ফেলল, বুঝল সময় বদলে গেছে। তার নিজের মেয়েও হয়তো এখন বড় হয়েছে, তাকে নতুন করে চিনতে হবে। আমি পকেট থেকে একটা মোটা নোট বের করে তার হাতে দিলাম। বললাম, দেশে ফিরে যাও রহমত, তোমার মেয়ের কাছে যাও। এই টাকার জন্য বিয়ের কিছু আয়োজন কমাতে হলো। আলো কম, ব্যান্ড বাদ, ঘরে অসন্তোষ হলো। কিন্তু আমার মনে হলো আজ সত্যি একটা বড় কাজ করলাম। রহমত চলে গেল। শরতের রোদ উঠানে পড়ছে, সানাই বাজছে। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, জীবনে কত সম্পর্ক আসে যায়, কিন্তু পিতা ও কন্যার সম্পর্ক, সে তো দেশের, ভাষার, ধর্মের সব সীমানা পেরিয়ে এক। আর আমার মনে হলো আজ মিনির বিয়ের আনন্দের সঙ্গে কোথাও যেন দূর কাবুলের পথে এক পিতার হৃদয়ের আলো জ্বলে উঠল।